মানে অ্যাগনস্টিসিজম বলতে আসলে কি বোঝায় সেটা নিয়ে যদি একটু বলি, যে ধরো হচ্ছে অ্যাগনস্টিসিজম ওয়ার্ডটা মানে আমরা অনেকে এটারে মনে করি যে সংশয়বাদ না, এটার মিনিং হচ্ছে অজ্ঞেয়বাদ। তো অ্যাগনস্টিসিজম টার্মটার সাথে আমরা অনেকে পরিচিত না, অনেকে আবার এটার এথিজমের সাথে তুলনা করে। এথিজম মানে কি, মানে অবিশ্বাস, তাই না? তো এটা নিয়ে একটু ক্লিয়ার করবো আজকে, যে এটা নিয়ে জানার চেষ্টা করবো আমরা যে আসলে অ্যাগনস্টিসিজম থটটা যে সোসাইটিতে প্রিভেল করে, বা অ্যাগনস্টিসিজম থটটা কিভাবে প্রিভেল করে এবং এটার কনসেপ্টটা কি, এবং এটার ব্রেকডাউনটা কি হবে, বা এটারে আমরা কিভাবে হচ্ছে ব্রেক করতে পারি। তো অ্যাগনস্টিসিজম, হ্যাঁ এটাই বলতেছি। ধরো হচ্ছে অ্যাগনস্টিসিজম জিনিসটা হচ্ছে ধরো এথিজম আর থিজম। এথিজম আর থিজম বলতে কি বোঝায়? একটা হচ্ছে অবিশ্বাস, একটা হচ্ছে বিশ্বাস। মানে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে তাদেরকে আমরা বলি হচ্ছে থিস্ট, যারা সৃষ্টিকর্তায় বিলিভ করে না তাদেরকে আমরা বলি হচ্ছে এথিস্ট। অ্যাগনস্টিসিজম হচ্ছে থিজম আর এথিজমের মাঝামাঝি একটা জায়গা। তো অ্যাগনস্টিসিজমরা মানে অ্যাগনস্টিক যারা তারা হচ্ছে যেটা বিলিভ করে যে আসলে সৃষ্টিকর্তা আছে কি নাই, এটা আমি মানে আমার কাছে আসলে এনাফ প্রুফ নাই, আমি এটা প্রুফ করতে পারতেছি না। মানে ধরো আমার যে এক্সিস্টিং যে ইয়াটা, আমি সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে কি নাই, এটা আমি আমার যে এক্সিস্টিং থট এবং যেই নলেজগুলো আছে এগুলো দিয়ে আমি প্রুফ করতে পারতেছি না। তার মানে হচ্ছে তাহলে আমি কি করব? তাহলে আমি এটাও বলবো না যে সৃষ্টিকর্তা নাই, আবার আমি এটাও মানবো না যে সৃষ্টিকর্তা আছে, কারণ আমি আসলে বলতে পারতেছি না, কারণ আমার কাছে এনাফ প্রুফ নাই। তাহলে সে কি স্ট্যান্ড পয়েন্টটা নিছে? তার স্ট্যান্ড পয়েন্টটা এই জায়গায় হচ্ছে যে সে স্ট্যান্ড পয়েন্টটা নিছে এখানে যে হচ্ছে সে বিলিভও করবে না, সে আবার ডিনাইও করবে না, সে বলবে যে আমি আসলে জানি না। তো অ্যাগনস্টিসিজম নিয়ে মানে বার্ট্রান্ড রাসেলের একটা বই আছে, সে এটা নিয়ে অনেক লেখালেখি করছে অ্যাগনস্টিসিজম কি এটা বোঝানোর জন্য। তো তার আমি যদি ডেফিনিশনটা দেই, তো সে বলতেছে অ্যাগনস্টিসিজম অ্যাজ দ্য ভিউ দ্যাট ওয়ান cannot know the truth about God's existence, holding that there are insufficient grounds for both affirming and denying it. তাহলে দেখো এখানে বলতেছে কি, যে আসলে অ্যাগনস্টিসিজম হচ্ছে এমন একটা ভিউ যেটা আসলে বলে যে আমাদের পক্ষে গডের এক্সিস্টেন্স সম্পর্কে জানা সম্ভব না, কারণ এখানে আসলে সেই গ্রাউন্ডটা নাই এটাকে অ্যাফার্ম করার, মানে হচ্ছে এটাকে মানার, এবং ডেনাই করার, মানে ডেনাই করারও কোনো স্পেসিফিক গ্রাউন্ড নেই আমাদের, বা স্পেসিফিক হচ্ছে ইয়া নাই, আবার হচ্ছে অ্যাফার্ম মানে হচ্ছে এটার মানারও স্পেসিফিক কোনো হচ্ছে প্রমাণ নাই, প্রুফ নাই, যার কারণে তারা হচ্ছে এইটাকে ইয়া করে। এখন সেই মানে এই বার্ট্রান্ড রাসেলই তার বইয়ের মধ্যে আবার বলতেছে যে তাহলে অ্যাগনস্টিসিজম কি, তাহলে এথিজম? অনেকে আবার এটা নিয়ে কনফিউশনে পড়ে যায় যে অ্যাগনস্টিসিজম তাহলে তো নাস্তিকের মধ্যেই পড়ে, তারা তো বিলিভ করে না, কিন্তু আসলে এটা না। তো সে এই কোশ্চেনটা নিজেই করতেছে যে তাহলে কি অ্যাগনস্টিসিজম কি এথিজম? তখন সে আবার উত্তর দিচ্ছে যে আসলে না, অ্যাগনস্টিসিজম আসলে এথিজম না। সে বলতেছে যে এথিস্ট যারা, তারাও আসলে বিলিভার। যারা এথিস্ট বা যারা এথিজম, যারা সৃষ্টিকর্তা বিলিভ করে না, এটাও একটা বিশ্বাস। সে বলতেছে কি যে যারা সৃষ্টিকর্তা বিলিভ করে না, মানে সৃষ্টিকর্তা নাই, সেটা একটা মানে স্ট্যান্ড পয়েন্টে আছে যে আসলে সৃষ্টিকর্তা নাই, এটা সে কি করে? বিশ্বাস করে এবং ধারণ করে। তাহলে এটাও একটা বিলিভ। এবং যারা বিলিভ করে যে সৃষ্টিকর্তা আছে, যারা থিজমে বিলিভ করে, তার মানে সে কিন্তু একটা বিলিফের মধ্যে আছে। তাহলে যারা থিজম আর এথিজম এরা দুইজনই কি এক একটা বিলিফ। কিন্তু অ্যাগনস্টিসিজম হচ্ছে অ্যাগনস্টিক যারা, তারা হচ্ছে কি করে? এই বিলিফটাকে সাসপেন্ড করে, জাজমেন্টটাকে হচ্ছে সাসপেন্ড করে। মানে আমি এটাও বলবো না যে সৃষ্টিকর্তা আছে, আবার আমি এটাও বলবো না যে সৃষ্টিকর্তা নাই। তার মানে সে কোনো জাজমেন্টেই যাবে না, মানে ভালো না খারাপ বলবো না, আমি জানি না, ঠিক আছে, আছে কি নাই আমি জানি না, এটা হচ্ছে অ্যাগনস্টিসিজম। তার মানে অ্যাগনস্টিসিজম কোনো বিলিফ না, অ্যাগনস্টিসিজম হচ্ছে জাজমেন্টকে সাসপেন্ড করা। মানে আমি জানি না, সো আমি বলতে পারতেছি তো, মানে এটাও বলে না যে আমি মানি না, আবার এটাও বলে না যে আমি মানি, আমি বলি যে আমি জানি না। সে একটা নিউট্রাল পয়েন্টে সে হচ্ছে কোনো জাজমেন্ট দেয় না, এটা বলতেছে। তো একজন বিখ্যাত অ্যাগনস্টিক আছে যার নাম হচ্ছে নীল দেগ্রেসে টাইসন। সে হচ্ছে একজন বড় অ্যাস্ট্রোনট, তার অনেক লেখা বই আছে, সেগুলো নিয়ে হচ্ছে অনেক লেখালেখি করে। সে নিজেও অ্যাগনস্টিক, সে এটা দাবি করে, সে এটা প্রাউড ফিল করে। এমনকি আমেরিকার প্রায় 28% জনগণ বা নাগরিক হচ্ছে অ্যাগনস্টিক, অথবা এই ক্যাটাগরির মধ্যে পড়ে, যে আসলে আমি জানি না, আবার হচ্ছে আমি ডিনাইও করি না, মানে জানি না বলে আর কি। তো এই নীল দেগ্রেসে টাইসন হচ্ছে এই যে তোমার পিয়ার্স মর্গানের একটা শোতে গেছিল। পিয়ার্স মর্গানটা তো চিনো, তোমার হচ্ছে ইয়ার সময় ভাইরাল হয়েছিল যে পিয়ার্স মর্গান, হ্যাঁ ব্রিটিশ যে পডকাস্ট করে। তাহলে পিয়ার্স মর্গানের শোতে গিয়ে, তখন পিয়ার্স মর্গানের শোতে যাওয়ার পর পিয়ার্স মর্গান যখন তাকে তার বিলিফ নিয়ে কোয়েশ্চেন করতেছিল,
তখন সে বলতেছিল যে আই ডোন্ট নো। তাহলে আশা করি একটু ধারণা পাইছো যে আসলে এই অ্যাগনোস্টিসিজম বিলিফটা আসলে কি, যে আসলে আমি জানি না বা আমি কোনো জাজমেন্টে যাব না। যদি আমরা আমাদের ডে টু ডে লাইফের মানে একটু রিয়েলিটি দেখি আর কি, দেখবা যে ধরো তোমরা মানে একটা ঝামেলা হয়েছে তোমার আর তোমার বন্ধুর মধ্যে। তো এখন ধরো তুমি মানে আরেকজন বন্ধুর কাছে গেলা যে আসলে আমাদের এই ঝামেলা হয়েছে। অনেক সময় এরকম হয় না যে আসলে ও কি করে তোমার পক্ষে অবস্থান নেয় না, আবার ওর পক্ষে অবস্থান নেয় না। ও কি করে একটা নিউট্রাল গ্রাউন্ডে থাকা ট্রাই করে, বা একটা কনক্লুশনে যায় না, বলে যে না ঠিক আছে, এরও ঠিক আছে। ও বলে কি একটা কনক্লুশন আসে না। এরকম হয়েছে না আমাদের সাথে অনেক সময়। তো এখানে জিনিসটা হচ্ছে এরকম যে আসলে মানে আমরা অনেক সময় মানে কোনো একটা নির্দিষ্ট কনক্লুশনে যাইতে চাই না, হয়তো বা কোনো বেনিফিট বা বিভিন্ন রিয়েলিটি হতে পারে। তো এরপর আমরা যদি একটু দেখি যে ধরো মানে এরকম হয় না যে আসলে অনেকেই মানে আমরা ইউনিভার্সিটির বিভিন্ন স্টুডেন্টদের ক্ষেত্রে কি দেখা যায় যে আসলে ছোটবেলা থেকে আমরা জানি যে আমরা একজন গড আছে, ধর্ম আমরা ইসলাম ফলো করতেছি, বাবা মা বলছে একজন ক্রিয়েটর আছে যে আমাদের সৃষ্টি করছে, বাট আমরা অনেক সময় বিভিন্ন কোশ্চেনের মানে সম্মুখীন হই। তো আসলে এই কোশ্চেনের সম্মুখীন হওয়ার পর আমরা আসলে চিন্তা করি যে আসলে কি গড আছে, আবার ভাবি যে না বাবা মা তো বলছে গড আছে, ছোটবেলা থেকে জানিয়েছি গড আছে, আর তাহলে থাকুক। মানে এরকম একটা ডিলেমার মধ্যে থাকে, মানে আসলে একদম কমপ্লিটলি বিশ্বাস করতে পারতেছে না যে গড আছে, আবার ডিনার করতে পারতেছে না যে গড মানে নাই যে এই জিনিসটা। তো ওভারঅল হচ্ছে এরকম একটা কনফিউশন আছে আমরা এখনো কিন্তু দেখি আর কি। তো এই জায়গাটাই আসলে অ্যাগনোস্টিসিজমের একটা আইডিয়া। তো এটা মেইনলি আসছে হচ্ছে তোমাদের যদি বলে গ্রিকদের সময় থেকে, মানে গ্রিকরা হচ্ছে তখন মানে গ্রিকদের মধ্যে এরকম বিভিন্ন কোশ্চেনের এরা ছিল যে আসলে তখন তাদের হচ্ছে এরকম চিন্তার যেই উদ্ভব করতে করতে তাদের একটা সময় এই চিন্তাটা আসলো যে আসলেই তো জিনিসটা তো একটু কেমন না, যে আসলে আমরা তো সৃষ্টিকর্তা বিশ্বাস করতেছি, বাট আসলে কি সৃষ্টিকর্তা আছে, সৃষ্টিকর্তা, এই যে একটা কনফিউশন এই তখন থেকে এই জিনিসটা শুরু হয়েছে আর কি। তো এইটা হচ্ছে ওই তখন শুরু হইলো, জিনিসটা এত এস্টাবলিশ হয় নাই। তো তোমার পরবর্তীতে মানে একজন বিজ্ঞানী 1869 সালে থমাস হেনরি হ্যাক্সলে, উনি হচ্ছে মেইনলি ফার্স্ট এই অ্যাগনোস্টিসিজম আইডিয়াটা নিয়ে আসছেন বা এই শব্দটাও নিয়ে আসছে। তো মানে থমাস হেনরি হ্যাক্সলে হচ্ছে মানে বলতেছে যে আসলে মানে আমাদের জ্ঞান তো লিমিটেড, মানে আমরা তো এজ এ হিউম্যান আমাদের লিমিটেড জ্ঞান। তো এই লিমিটেড জ্ঞান দিয়ে আমরা আসলে মানে সৃষ্টিকর্তার মতো বিষয়টাকে জাজমেন্ট দিতে পারি না। মানে সৃষ্টিকর্তা ঈশ্বর এটা তো অনেক হাইলি একটা বিষয়। হ্যাঁ রাইট। এটা মানে এই যে একটা জিনিস, এই জিনিসটাতে আমরা আসলে জাজমেন্ট দিতে পারি না। তো উনি এখান থেকে অ্যাগনোস্টিসিজমের বিষয়টা নিয়ে আসলো যে অ্যাগনোস্টিসিজম হচ্ছে কি যে আসলে এখানে সৃষ্টিকর্তা যে আছে বা নাই এইটার জন্য আমার কাছে এনাফ নলেজ নাই বা এনাফ সোর্স নাই। মানে ও বলতেছে না সৃষ্টিকর্তা আছে বা ও বলতেছে না সৃষ্টিকর্তা নাই, ও বলতেছে কি আমার কাছে এনাফ সোর্স নেই, যার জন্য আমি বলতে পারতেছি না সৃষ্টিকর্তা আছে কি নাই আর কি। এই জিনিসটা বুঝতে পারছো পয়েন্টটা? এখন আমাদের একটা এরপরে যদি আমরা ইউরোপের ইতিহাস দেখি, মানে ইউরোপের একটা ইতিহাস ছিল ওই যে আমাদের বর্তমান যে ইউরোপ, এরকম মানে কি বলা যায় একটা হাই ক্লাসিক্যাল যে আমাদের একটা ড্রিম থাকে ইউরোপে যাওয়ার। তো ইউরোপের মানে একটা ইতিহাস কি ইউরোপের যখন মানে আগের যে ইতিহাস প্রিভিয়াস, ওই সময় মানুষের মধ্যে ডেইটি বেস থিঙ্কিং ছিল। মানে তখন ইউরোপের পিপলরা সবসময় ডেইটি বেস থিঙ্কিং করতো। মানে এটা হচ্ছে কি যে ওরা হচ্ছে সব কিছুতে যে কোনো কিছুতে ঈশ্বর দেবতা এই জিনিসগুলোকে কানেক্ট করতো। হ্যাঁ, যেমন ধর একটা বজ্রপাত হয়েছে, ওরা বলতো কি আয় রে এটা মনে হয় দেবতার ক্রোধ, হ্যাঁ একটা বৃষ্টি হয়েছে দেবতা খুশি হয়েছে আমাদের উপর। হ্যাঁ রাইট রাইট, ওরা বলছে এরকম আর কি, মানে অসুখ হয়েছে বলতেছে দেবতা তোমার উপর ক্রোধ করছে এই জন্য তোমার উপর অসুখ হয়েছে। মানে এভাবে ইউরোপের ওই ইতিহাসটা ছিল এরকম যে ওরা হচ্ছে ডেইটি বেস থিঙ্কিং করতো, প্রত্যেকটা জিনিসের সাথে ক্রিয়েটরে মানে দেবতা ঈশ্বর এই জিনিসগুলোকে কানেক্ট করার ট্রাই করতো। তাই এরপরে এই যে একটা বিষয় একটা ঝামেলা আসলে এই ডেইটি বেস থিঙ্কিং, মানে এরকম আবার অনেক সময় থিঙ্কিং এর চেঞ্জ হয়েছে, অনেক সময় তো এই ডেইটি থিঙ্কিং থাকে নাই। তো এইটার উপর একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে অগাস্ট কট। তো উনি হচ্ছে এই আমাদের যে নলেজ, আমাদের যে জ্ঞান, এই জ্ঞানের যে আসলে মানুষের যে জ্ঞান এটা যে তিনটা ধাপে বিকশিত হয় এই জিনিসটা উনি এক্সপ্লেন করে। যে মানুষের যে জ্ঞান, আমাদের যে জ্ঞানটা নলেজটা এটা যে তিনটা ধাপে বিকশিত হয় এই জিনিসটা উনি একটা এক্সপ্লেন করে। সেই তিনটা ধাপ কি উনি ফার্স্টে বলে যে আমাদের জ্ঞানের যে ধাপ সেটা হচ্ছে থিওলজিক্যাল স্টেজ। মানে আমরা হচ্ছে এখানে ধর্মতাত্ত্বিক থিঙ্কিং করি। মানে ওই যে ইউরোপের হিসাবটা দেখো, ওরা কি করতো প্রত্যেকটা আসপেক্টে প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউতে কোনো প্রুফ ছাড়াই কোনো কিছু ছাড়াই ধর্ম নিয়ে আসতো, সৃষ্টিকর্তা দেবতারা নিয়ে আসছে। এই যে স্টেজ এটা বলা হয় থিওলজিক্যাল স্টেজ। তারপর উনি সেকেন্ড যে স্টেজটা আনে সেটা হচ্ছে মেটাফিজিক্যাল স্টেজ। মানে এটা হচ্ছে মূলত
বলা যায় প্রশ্ন উদ্ভব পর্যায়ে, মানে ওরা ওই স্টেজটাতে পিপল হচ্ছে মানে এই ডেটিভ থিঙ্কিং থেকে বের হইয়া পিপল কি করতো তোমার হচ্ছে কোশ্চেন করতো যে আসলে ক্রিয়েটর কি আছে, আসলে কি ক্রিয়েটর ক্রোধ হইলে বর্জ্য ফেলাইতেছে, আসলে কি ক্রিয়েটর ক্রোধ হইলে আমার উপর ওষুধ দিতেছে, বা ক্রিয়েটর খুশি হলে বৃষ্টি দিতেছে, এরকম বিভিন্ন কোশ্চেন করা শুরু করে। বাট ওরা হচ্ছে তখন একটা প্রপার জাজমেন্টে যাইতে পারে না। বুঝতে পারছো বিষয়টা? মানে ওরা কি করছে, একটা কোশ্চেন করছে, জাস্ট কোশ্চেন করতো ওই ওই সময়গুলোতে, বাট ওরা কখনো কখনো প্রপার জাজমেন্টে যায় না যে আসলেই এইটা। এরপর আরো মানুষের চিন্তার বিকাশ ঘটে, আরো বিভিন্ন প্রমাণ নির্ভর বিষয়গুলো আসে। এরপর যে স্টেজটা আছে এটা হচ্ছে আমাদের পজিটিভ বা সাইন্টিফিক স্টেজ। এই হচ্ছে শুরু হইলো একটা মানে পজিটিভ দিক। সো এখানে ওরা বলতেছে যে আসলে মানে আমাদের প্রত্যেকটা বিষয়কে যৌক্তিক এবং মানে প্রমাণের মাধ্যমে নেওয়া উচিত। আমরা প্রত্যেকটা আসপেক্টে প্রমাণের মাধ্যমে নিতে হইব। ভাই সাপে কামড় দেওয়া, সাপকে যদি সাপ নাক দেওয়া মতো ভাবা হতো তাহলে তো এই যে অ্যান্টিভেনম আবিষ্কার হইলো, তাহলে কি দেবতা কি সামান্য একটা অ্যান্টিভেনমের কাছে পরাস্ত? রাইট। এই যে ওরা কি করলো আসলে সাইন্টিফিক্যালি জিনিসগুলো প্রুভেন করার ট্রাই করলো আর কি। এইভাবে আছে ওরা আর মানে ওই ডেটি বেসড বা মেটাফিজিক্যালও থাকবো না যে কোশ্চেন করা, ওরা হচ্ছে কি করলো এবার না প্রমাণ দাও তাহলে বিলিভ করবো আর কি। এই যে এটা সেটা এটারও বলছে একটা পজিটিভ সাইড, এটা তো পজিটিভ, এটা পজিটিভ স্টেজ এবং এটারও ওইটার ক্ষেত্রে ওইটা পজিটিভ। হ্যাঁ এটা পজিটিভ এবং এটা হচ্ছে সাইন্টিফিক স্টেজ। ঠিক আছে, তো এইখানে আসলে তখনকার সময় তোমার ওই যে চার্জের পয়েন্ট ভিউ গুলো তো শুনছে যে কোবরা মানুষের উপর জুলুম টুলুম করতো বা বিভিন্ন অনেক কথা বলতো, রাইট। তো তখন হচ্ছে এই বিজ্ঞান আর চার্জের মধ্যে একটা সংঘাত সৃষ্টি হয়, কারণ চার্জ বলতেছে কি সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, আর ওই যে আমাদের কি বলে এটা নিকোলাস কোপারনিকাস কি বললো যে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এই যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হইলো। তারপর একজন বিজ্ঞানী আছে যে গ্যালিলিও, উনি তখন একটা আবিষ্কার করলো, টেলিস্কোপ আবিষ্কার করে দেখলো কি না আসলেই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে। তো তখন হচ্ছে গিয়া ও কি হইলো যে আসলে এই যে চার্জ না এটা তো মানবে না, তখন তো ওদের বিভিন্ন অপারেশন করলো। এই চেষ্টা তো আমরা জানি আর কি। এইভাবে এই যে একটা ঝামেলা, এই যে আসলে বিজ্ঞান, এই যে চার্জ, এই যে একটা কোন্দল সৃষ্টি হয়ে গেল যে আসলে কোনটা সঠিক কোনটা ট্রু। এরপর হচ্ছে একজন ফরাসি বিজ্ঞানী হচ্ছে ফ্রান্সিস বেকন, উনি হচ্ছে একটা মেথড আবিষ্কার করলো যেটা বলা হয় ইম্পিরিক্যাল মেথড। এই যে আমরা তো মাঝে মাঝে পড়ি ইম্পিরিক্যাল, সেকেন্ড ইয়ারে তো আসি আর কি। হ্যাঁ 95 90। তার মানে এই জিনিসটা কি ইম্পিরিক্যাল জিনিসটা কি যে আসলে ফালায় যে এতটুকু পসিবিলিটি আছে, এতটুকু পসিবিলিটি আছে। মিউ প্লাস 3 সিগমা হলে কি বলে 99%, মিউ প্লাস 2 সিগমা হলে 95%। এই যে জিনিসটা আসছে ফ্রান্সিস বেকনের কাছ থেকে এম্পিরিক্যাল মেথড। তো এই ফ্রান্সিস বেকন বলতেছে কি যে আসলে আমাদের এই যে জ্ঞান অর্জন, আমরা যে জ্ঞান অর্জন করি, নলেজ সিক করি, এই নলেজ সিকের দুইটা স্টেজ আছে, দুইটা স্টেপ আছে। এই দুইটা স্টেপ কি, একটা হচ্ছে অবজারভেশনাল, মানে আমরা পর্যবেক্ষণ করি কোনো কিছুকে। যেমন ধরো প্রকৃতিতে বিভিন্ন কিছু ঘটতেছে, বিভিন্ন কিছু হইতেছে, এটা আমরা ফার্স্ট কি করি, পর্যবেক্ষণ করি। তারপরে আমরা হচ্ছে এক্সপেরিমেন্ট করি, পরীক্ষা করি। এই যে কি বলে আমরা একটা পর্যবেক্ষণ করলাম, এটা কি আসলে ট্রু কিনা, আমরা কি করি এটা ল্যাবে নিয়ে টেস্ট করি। তারপর ওইখানে আমরা একটা জাজমেন্টে আসি যে না আসলে এটা ট্রু বা ফলস। এই জিনিসটা হচ্ছে আমাদের কি হলো, এই যে মানে ফ্রান্সিস বেকন বললো। তারপর থেকে মানুষের মধ্যে বিভিন্ন এই চিন্তা রেভলিউশন হওয়া শুরু করলো যে আসলে আমাদের কি করতে হইব, ফার্স্টে আমাদের পর্যবেক্ষণ করতে হইব, তারপর আমরা এটা কি করুম, ল্যাবে নিয়ে টেস্ট করুম, প্রুফ পাবো, তারপর এটা বিলিভ করুম। ঠিক আছে, এরপর তো শুরু হলো যে আমাদের ইউরোপের, আমরা জানি যে ইউরোপের যে ইয়াটা আর কি কি বলে ইউরোপের গোল্ডেন এজ যেটা বলা হয় আর কি। ইউরোপ হচ্ছে তোমার এই যে ইকোনমিক্যালি প্রযুক্তিভাবে অনেক রেভলিউশন করে আর কি। ও হচ্ছে তখন কার্নো ইঞ্জিন, তারপরে ছাপাখানা মেশিন, এইগুলো আবিষ্কার করার মাধ্যমে একটা বিশাল রেভলিউশন ক্রিয়েট করে আর কি ইউরোপ, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইউরোপ তো মানে পুরো জয় জয়কার অবস্থা। আর ইউরোপ কি করলো, মানে সবাই ইউরোপ কি করলো, ইউরোপ তো এত রেভলিউশন ঘটে, এরকম একটা স্মল টাইমের মধ্যে এরকম একটা রেভলিউশন ঘটে গেলো, মানে সবাই এটা মাইনে নিতে পারতেছিল না, কি এমন করলো। তখন আসলে ইউরোপ দেখলো কি যে ওরা হচ্ছে সাইন্টিফিক, এই যে থিঙ্কিং, সাইন্টিফিক্যালি ওরা কি করছে এই রেভলিউশনটা ঘটাইছে, এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা। এরপর হচ্ছে ওদের এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা সাইন্টিফিক্যালি ঘটানোর কারণে এবং সাইন্টিফিক একটা অ্যাকসেপ্টেন্স সোসাইটিতে ক্রিয়েট হওয়ার কারণে ওরা তারপর কি করলো, এই সাইন্টিফিক তোমার অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে ওদের রাজনীতি, ওদের পলিটিক্স, ওদের সংস্কৃতি হইতে শুরু করে ওভারঅল প্রত্যেকটা লাইফের আসপেক্টে নিয়ে গেল যে না সায়েন্স যদি বলে তাইলে আমরা এটা বিলিভ করুম, নাইলে আমরা বিলিভ করুম না। এইখান থেকে মূলত মানুষের আসলে এই সাইন্টিফিক থিঙ্কিং এর ইয়াটা ঘটে। আর মানুষ হচ্ছে কি করে, তখন হচ্ছে সায়েন্স ছাড়া কোনো কিছু বিলিভ করা শিখে না বা করতে চায় না। যদি সায়েন্স এটার প্রুফ দেয় তখন সেটা বিলিভ করে,
সায়েন্স প্রুফ না দিলে সেটা বিলিভ করে না। তো অ্যাগনোস্টিসিজম আইডিয়াটা মূলত এইভাবেই আসছে আর কি, যে কি আমরা এখন সায়েন্সের মাধ্যমে ক্রিয়েটরকে প্রুভ করতে পারতাছি না, এই জন্য আমি বলতেছি ক্রিয়েটর নাই। এমন একটা সময় আসবে সায়েন্স হয়তো বা ডেভেলপ করতে করতে এমন একটা টাইম আসবে যখন সে ক্রিয়েটরকে প্রুভ করতে পারবে, তখন হয়তো আমরা বলতে পারবো যে ক্রিয়েটর আছে। তার মানে কি আমরা এখনো মানে একটা শিওর জাজমেন্ট আসতে পারতেছি না যে ক্রিয়েটর আছে কি নাই। ওই সায়েন্স যদি এরকম একটা ডেভেলপ করে যখন সে আসলে প্রুভ করতে পারবে, তাইলে তখন আমরা বিশ্বাস। ধরো টিভিতে যখন অ্যাড দেয়, ধরো এটা ওই টয়লেট ক্লিনারের অ্যাড দিলেও দেখবা যে ওখানে বলে যে এটা সাইন্টিফিক্যালি প্রুভেন যেটা 99.9% জার্মকে কিল করে। তারপরে হচ্ছে ধরো সাবানের অ্যাড দিলে বলে যে এটা হচ্ছে একদম হ্যাঁ। তাইলে ধরো মানে যে কোনো কিছুর অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে তুমি দেখবা যে একটা সাইন্টিফিক প্রুফ দেয়, একটা হচ্ছে পার্সেন্টেজ বলে দেয় যে আসলে এটা অমুক ডাক্তার মানে পেপসোডেন্টের অ্যাড দেয় যে অমুক ডেন্টিস্ট বলেছেন এটাই সেরা। তাইলে এই যে মানে পার্সেন্টেজ, এই যে সেরা, মানে এগুলো কি, মানে ধরো এই যে একজন আসে ল্যাবের, ওই যে ল্যাবের যে পোশাক তোমার হচ্ছে এই অ্যাপ্রন ট্যাপ্রন পইরা আইসা বলে যে হচ্ছে হ্যাঁ এটা অ্যাপ্রুভ। তাহলে এটা বলার পর মানুষের কি আসে, একটা বিলিভ আসে না? মানে অ্যাডভার্টাইজটা এইভাবে বানানোর কারণ কি? কারণ হচ্ছে মানুষ আসলে এই জিনিসটার মধ্যে, ও যেটা বললো যে আসলে মানুষের মধ্যে এই বিলিফটা গ্রো করছে, সাইন্টিফিক থিঙ্কিং এর যে বিলিফ, আসলে সায়েন্স যেটা বলতেছে যে হ্যাঁ এটা কারেক্ট, তাহলে তার মানে এটা হইতে পারে। তাইলে এখানে মানে এখানে যে ইয়ার বিষয়টা, যেমন হচ্ছে ধরো অ্যাগনোস্টিসিজমের যে বিলিফটা কি, যে আসলে আমরা সায়েন্স দিয়ে যেহেতু গডকে প্রুভ করতে পারতেছি না, আবার আমি গডকে ডিনাইও করতে পারতেছি না, তার কারণে আমি কি করছি, আমি জাজমেন্টটাকেই সাসপেন্ড করে দিছি। মানে আমি হচ্ছে আসলে বলতে পারতেছি না যে গড আছে কি নাই। যদি ভবিষ্যতে আমি গডকে প্রুভ করতে পারি সায়েন্স দিয়ে, তাইলে আমি হয়তো মেনে নিব। মানে এটা হচ্ছে অ্যাগনোস্টিসিজমের বিলিফ। এখন কথা হচ্ছে যে এখানে তাহলে একটা প্রশ্ন, যে আসলে এই সায়েন্স দিয়ে গডকে প্রুভ করা যায় কি, বা যদি যায়ও, বা সায়েন্স দিয়ে যদি আমি গডকে প্রুভ করতে পারি, তাইলে কি আমার জন্য এটা নেওয়া ঠিক হবে কিনা, মানে এই প্রুফটা নেওয়া কারেক্ট হবে কিনা? তাহলে আমি যদি বলি এখানে যে ধরো হচ্ছে ফার্স্ট অফ অল গড যেহেতু একটা মেটাফিজিক্যাল, মানে গড তো মেটাফিজিক্যাল, মানে গডকে তো আমরা হচ্ছে মানে চোখে দেখি না, বা হচ্ছে তোমার হচ্ছে সংস্পর্শে বা কোনো কিছুর মধ্যে তো আমরা পারতেছি না, অনুভব করতে পারতেছি না। তাহলে গডকে তো আমি ফিজিক্স দিয়ে বা হচ্ছে সায়েন্স দিয়ে তো প্রুফ করতে পারতেছি না, বর্তমান যে সায়েন্স। আবার ধরো হচ্ছে যদি পারিও ভবিষ্যতে যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজির অনেক বেশি অ্যাডভান্সমেন্ট হয়, আমি হচ্ছে ধরো ল্যাবরেটরিতে নিয়ে গডকে প্রুফ করে ফেললামও, তাইলে কি আমি এটা নিব কিনা? না। আমি যদি সায়েন্স দিয়ে প্রুফ করেও ফেলি গডকে, যে সায়েন্স গডকে প্রুফ করে না হ্যাঁ গড আছে সায়েন্স, কিন্তু আমার পক্ষে মানে আমার জন্য এই সায়েন্সের এই জিনিসটা নেওয়া ঠিক হবে না। কেন? এটা যদি আমি একটু ব্যাখ্যা করি, তোমার হচ্ছে ধরো এখানে তাইলে হচ্ছে ট্রুথের বিষয়টা চলে আসে, যে আসলে ট্রুথ বলতে আসলে কি বোঝায়, যে আসলে সত্য কি। যেমন অ্যাগনোস্টিসিজমের বিলিফটা মূলত এটা থেকেই আসে যে আসলে সত্য বলতে কিছু নাই, মানে অ্যাবসলিউট ট্রুথ বলতে আসলে কিছু নাই। যে ধরো কোনো কিছু যে মানে এটা হইতেও পারে নাও হইতে পারে। তোমরা হচ্ছে ওই মুভিটা দেখছো, লাইফ অফ পাই, অস্কার পাওয়া যে মুভিটা দেখছো না? ওই মুভিটাতে কি হয়, ওই মুভিটার স্টোরিটা কি দেখবা যে হচ্ছে ওইখানে একটা নৌকার মধ্যে হচ্ছে একজন নৌকা ওই জাহাজ ডুবে যায়, পরে হচ্ছে সে নৌকাতে উঠে। ওইখানে কিন্তু দুইটা স্টোরি দেখায়, মনে করে দেখো। ওখানে হচ্ছে সে ফার্স্টে যে স্টোরিটা বলে সেটা হচ্ছে অনেকগুলো পশু, একটা বাঘ থাকে, কিছু প্রাণী থাকে, অনেকগুলো প্রাণীর সাথে সে হচ্ছে নৌকার মধ্যে থাকে। সে হচ্ছে ওই প্রাণীগুলোর সাথে হচ্ছে দেখা যায় যে মানে একটা মিউচুয়াল বন্ডিং এ চলে আসে, যে আসলে ওই বাঘটা দেখা যায় অনেকের মাইরা খায়া ফেলে, তারপর হচ্ছে বাঘ আর ওই মানুষটার মধ্যে হচ্ছে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং চলে আসে। ওই স্টোরিটা শুনতে খুব ভালো লাগে। পরে যে আসলে স্টোরিটা হচ্ছে করতেছিল, মানে এক্সপ্লেন করতেছিল, সে কিন্তু পরবর্তীতে আবার বলে যে আসলে আরেকটা স্টোরি আছে সেম। তখন সে বাঘ আর প্রাণীগুলাকে মানুষ দিয়ে চেঞ্জ করে দেয়। তখন হচ্ছে বাঘ আর প্রাণীগুলোর জায়গায় হচ্ছে ওই যে রাধুনি, তারপর হচ্ছে তার ওই যে আরেকটা জেলে, তারপর হচ্ছে তোমার মানে মানুষের বসায় দেয় ওই জায়গায়। বলে যে তাইলে এখানে দুইটা স্টোরি আছে, দুইটাই সেম, কিন্তু এক জায়গায় হচ্ছে প্রাণী আর এক জায়গায় হচ্ছে মানুষ, আপনি কোন স্টোরিটা প্রিফার করেন? ঠিক আছে, তাহলে সে কিন্তু এখানে ট্রুথকে কি করছে, দুইটা ভিউ পয়েন্টে দেখাইছে। মানে সে হচ্ছে এক্সাক্ট ট্রুথ কোনটা সেটা বলে নাই, সে বলছে যে আসলে ট্রুথের পার্সপেক্টিভম আছে, যে আসলে মানে একজনের কাছে সত্য এটা, আরেকজনের কাছে সত্য আরেকটা হইতে পারে। কিন্তু এটা কি বাস্তব কিনা, যে সত্য কি এরকম কিনা যে একজনের কাছে আরেক রকম, আরেকজনের কাছে আরেক রকম? অ্যাবসলিউট ট্রুথ বলতে যেটা বোঝায়। এখন ধরো এই যে মাইকটা, এই মাইকের রং কি? কালো। এখন আরেকজন যদি বলে যে না মাইকটা হচ্ছে সাদা বা নীল, এখন তাহলে কি এটা সাদা বা নীল হয়ে যাবে কিনা? হবে না, তাই না? তার মানে এটা যে কালো, এটার বৈশিষ্ট্য এবং এটা কি অ্যাবসলিউট ট্রুথ। এখন অন্য কেউ যদি এটা বলে যে না
এটা হচ্ছে নীল বা এটা সাদা, তার মানে এই বাস্তবতার সাথে রিয়েলিটির সাথে, হ্যাঁ রিয়েলিটির সাথে তার যে জাজমেন্টটা এটা কি করতেছে, ক্ল্যাশ করতেছে। তাইলে এটা কি, সে হচ্ছে ফলস মানে মিথ্যা বলতেছে। তাহলে কোনো কিছু ট্রুথ কিনা বা কোনো কিছু মিথ্যা, সত্য না মিথ্যা, এটা আমি কিভাবে বুঝবো? যে বাস্তবতার সাথে তার যে জাজমেন্টটা বা তার যে স্টেটমেন্টটা এটা কি ক্ল্যাশ করে নাকি হচ্ছে এটা মিলে। তাহলে ওই যে একজন বলতেছে যে এটা সাদা, কিন্তু এটার রং তো আমি দেখতেছি এটা হচ্ছে কালো, সবাই দেখতেছে এটা কালো, বাস্তবতা এটা কি কালোই। তাহলে কি জাজমেন্টের সাথে তোমার হচ্ছে মানে রিয়েলিটিতে যেটা যাচ্ছে এটা মিলতেছে না, তার মানে এটা হচ্ছে মিথ্যা। এখন একজন যদি বলে যে না এটা কালো, আমি বাস্তবতা দেখতেছি এটা কালো, তার মানে কি এটা ট্রুথ। এখন সায়েন্সের কথাটা আমি যদি বলি যে সায়েন্স যদি প্রুফ করে যে গড আছে কি নাই, তাহলে কি আমি এটা নিতে পারবো কি পারবো না। এখন ধরো সায়েন্স এমন একটা জিনিস, ও যেটা বললো যে সায়েন্স হচ্ছে ওই যে তোমার কোপারনিকাসের যে ইয়াটা বললো যে আগে মানুষ তোমার হচ্ছে 2000 বছর ধরে প্রায় মানুষ বিলিভ করতো, বা সায়েন্সও এটা বিলিভ করতো যে সূর্য হচ্ছে পৃথিবীর চারপাশে ঘুরে, সব পুরা মহাবিশ্বটা হচ্ছে জিওসেন্ট্রিক, মানে পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু হচ্ছে ঘুরে। কিন্তু যখন গ্যালিলিও সে বলল যে না, সে সায়েন্স দিয়ে প্রুফ করে দিল যে আসলে না, পৃথিবী হচ্ছে সূর্যের চারপাশে ঘুরে, তারপরে কি হইলো, চেঞ্জ হয়ে গেল না জিনিসটা। এরকম অনেক থিওরি আছে না যেগুলো আগে মানুষ এরকম মনে করতো, পরবর্তীতে চেঞ্জ হয়েছে। রাদারফোর্ডের মডেল কতবার চেঞ্জ হয়েছে, কতবার চেঞ্জ হয়েছে, এখন আবার আরো নতুন আসছে, এখন কান্নাকার মডেল চলতেছে। তাইলে হচ্ছে ধরো মানে সায়েন্স কি ফিক্সড কোনো কিছু না, সায়েন্স কি আমাকে হচ্ছে যেই জিনিসটা 2000 বছর ধরে মানুষ হচ্ছে ভুল জানতো, সেটা হচ্ছে সায়েন্স এখন নিয়ে আসছে। আবার 2000 বছর পরে যে নতুন কিছু যে আসবে না তার কোনো গ্যারান্টি আছে? তার মানে সায়েন্স এমন কোনো কিছু না যেটা হচ্ছে ট্রুথকে ফাইন্ড আউট করতে পারে, অ্যাবসলিউট ট্রুথকে ফাইন্ড আউট করতে পারে না সায়েন্স। তাহলে গড আছে কি নাই এটা তো আমি অ্যাবসলিউট ট্রুথ ছাড়া বুঝবো না। তাহলে গড আছে কি নাই, তাহলে এটা আমি জাজমেন্ট করবো কি দিয়ে? এটা কি সায়েন্স দিয়ে করতে পারবো? পারবো না, কারণ সায়েন্স আসলে নিজেই অ্যাবসলিউট না। সায়েন্স হচ্ছে হ্যাঁ চেঞ্জিং, অলওয়েজ চেঞ্জিং। তারা কিন্তু বলেও না যে আমরা কিন্তু অ্যাজাম্পশনে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি বলে না, এই শতভাগের কোন না যে আমরা ধরে নিলাম, হ্যাঁ। তার মানে কিন্তু তারাও শিওর না। তার মানে সায়েন্স এমন একটা জিনিস যেটা আসলে কনস্ট্যান্টলি চেঞ্জিং। এখন তাহলে ট্রুথ মানে ট্রুথ আমি কিভাবে বুঝবো? ধরো হচ্ছে ধরো তোমার বাসায় হচ্ছে তুমি বাসায় আসো একা, বা হচ্ছে ধরো ফ্যামিলির সাথে আসো। এখন বাসার বাইরে হচ্ছে কেউ নক করলো, একজন মানে কলিং বেল চাপ দিছে, ঠিক আছে? এখন কলিং বেল চাপ দিছে, তাহলে তুমি কি মনে করবা? মানে কে একজন বাইরে কলিং বেল চাপ দিছে, তুমি কলিং বেলের সাউন্ড শুনছো, তাহলে তুমি কি মনে করবে? কেউ আসছে। এখন তুমি কি বলবা না আসলে কেউ আসে নাই, এটা এমনি হাওয়ায় এমনি পাচ্ছে, মানে এটা কি বলবা? হইতে পারে এটা মানুষ, হইতে পারে ভূত, হইতে পারে হচ্ছে মানে ধরো কুকুর বিড়াল, অন্য কোনো কিছু না কিছু তো এটা করছে। তার মানে ওর বৈশিষ্ট্যটা কি? মানে ও কে? ও মানুষ নাকি ও ভূত, না ও জিন, নাকি হচ্ছে ও কুকুর বিড়াল ছাগল গরু, কে? এটা আমি জানি না, কারণ সে দরজার ওই পারে আছে, সেটা আমি দেখতে পারতেছি না। কিন্তু কলিং বেল যেহেতু বাজছে, তার মানে ওই পারে কেউ না কেউ আছে, দরজার ওই পারে কেউ না কেউ আছে। এটা তো ট্রুথ, কারণ কলিং বেল নিজে বাজতে পারে না, তাই না? তাইলে ট্রুথ এমন একটা জিনিস যেটা আসলে মানে আমি ইজিলি চাইলে ফাইন্ড আউট করতে পারি। হয়তো এমন হইতে পারে যে আমি তার বৈশিষ্ট্যটা জানতে পারবো না। যেমন ধরো এই যে গড আছে কি নাই, গডের এক্সিস্টেন্স আছে কি নাই, এটা তো আসলে মানে আহামরি কঠিন কিছু না জানা। গড কিরকম, গড মানে ভালো না খারাপ, না গডের কি বৈশিষ্ট্য, এটা হয়তো আমি জানতে পারবো না, কারণ এটা আসলে ওই যে দরজার ওই পারের মতো, যে কলিং বেল বাজছে, তাহলে ওই পারে কেউ না কেউ আছে। এখন ধরো এত বড় ইউনিভার্স ক্রিয়েট হয়েছে, তাহলে আমরা একটা মোবাইলের, এই মোবাইলটা যে এখানে আছে, আমি যদি বলি না এই মোবাইলটা কেমনে আসছে, এই মোবাইলটা এমনি আসছে, মানে এটা কি কেউ বিশ্বাস করবে? এত বড় বিল্ডিং রাতারাতি হয়ে গেছে, এটা কেউ বিলিভ করবে? করবে না তো। মানে বিল্ডিংটা যেহেতু আছে এখানে, নিশ্চয়ই কেউ না কেউ এটা বানাইছে। তাহলে এত বড় ওয়ার্ল্ড, এত বড় মহাবিশ্ব, এত কিছু মানে জিওসেন্ট্রিক, আর্থ সেন্ট্রিক, হেলিওসেন্ট্রিক, এত কিছু বলতেছি আমরা, এগুলো ঘুরতেছে, এত কিছু বাইর করতেছি সায়েন্স দিয়ে, এগুলো কি এমনি হয়েছে? নিশ্চয়ই এগুলোর পিছনে কেউ না কেউ আছে। আমি আসলে এখানে প্রুফ করলাম কি, যে আসলে গডকে প্রুফ করার জন্য সায়েন্স ক্যাপাবল না, প্লাস ক্যাপাবল যদি হয়ও আমার পক্ষে সেটা নেওয়া উচিত হবে না, বা আমি সেটা নিতে পারবো না। কেন? কারণ সায়েন্স আসলে এমন একটা জিনিস যেটা অ্যাবসলিউট না, এটা চেঞ্জিং অলওয়েজ। তাহলে সায়েন্স যদি কোনো কিছু প্রুফ করে ফেলে, কয়েকদিন পরে যদি আবার যদি এটা ডিসপ্রুফ করে, বলে যে না আসলে গড নাই, করতে পারে না, কারণ সায়েন্স তো চেঞ্জিং। হ্যাঁ, হইতে পারে না। কিন্তু আমার তাহলে ট্রুথ, তাহলে আমাকে কি হিসেবে বিবেচনা করতে হবে? ট্রুথ হিসেবে, যে আসলে বাস্তবতা কি,
এবং আমার রেশনালিটি বা আমার জাজমেন্টটা কি, আমার জাজমেন্টের সাথে বাস্তবতা মিলতেছে কিনা। যদি মিলে তাহলে এটা ট্রুথ, যদি না মিলে তাহলে এটা। ধরো এই যে মানি ব্যাগটা, এই মানি ব্যাগটা এটা দেখে তোমরা কি বুঝতেছো? এটা কি পরম শূন্য থেকে কেউ সৃষ্টি করছে? মানে ধরো আমি পরম শূন্য থেকে নিয়ে আসলাম, কাপড় বা আপনার চামড়া থেকে তৈরি করা হয়েছে মানে এই জিনিসটা দেখো, এই যে মানি ব্যাগটা এটা দেখে আমরা কি বুঝতেছি? কেউ না কেউ বানাইছে, কে বানাইছে এটা তোমরা জানি না, কিন্তু কেউ না কেউ মানি ব্যাগটা বানাইছে, এটা আমরা বিলিভ করি। আপনি তো আর আপনি তো হতে পারে না, এটা তো একদম ট্রু আর কি, যে আপনি তো হতে পারে না। তাহলে আমি যদি এখন মানে একটা সামান্য মানি ব্যাগ, একটা সামান্য মোবাইল, এগুলো আমি বলতেছি কি যে এগুলো আপনি হইতে পারে না, এটা একদম অবাস্তব। তাহলে আমরা যদি এই যে ধরো মহাবিশ্ব, এরা বললো এই যে আমরা চন্দ্র সূর্য দেখি, যারা পৃথিবী যে সূর্য মানে পৃথিবী যে ঘুরতেছে নিজ অক্ষের উপর আবর্তন করতেছে, এটা যদি 1 মিনিট কম হয় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তার মানে এই যে এত এত স্মুথলি জিনিসগুলো কন্ট্রোল হইতেছে, পৃথিবীর সূর্যের যে দূরত্বটা, সূর্য মানে পৃথিবী যদি একটু আগায় যায় তাহলে পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাবে। এই যে এত সূক্ষ্ম হিসাব, আবার পৃথিবী যদি একটু পিছিয়ে যায় তাহলে পৃথিবী মানে তাপের কারণে ধ্বংস হয়ে যাবে। এই যে এত সূক্ষ্ম হিসাব, এই যে এত সূক্ষ্মভাবে জিনিসগুলো সার্কুলেট, এটা কি আপনি হতে পারে? নিশ্চয়ই কেউ না কেউ আছে যে কি করছে, এই জিনিসগুলো সার্কুলেট করে দিয়ে গেছে। রাইজ জিনিসগুলো এত সুন্দরভাবে এত সূক্ষ্মভাবে সার্কুলেট হতো যেটা 1 সেকেন্ডে দেশে দিকে হলেই সমস্যা। তাইলে এখন দেখো মানে আমরা যদি মানে একটু রিয়েলিটি দেখি, যে ধরো আমি যদি বলি তোমাদের, ধরো একটা আগুন, এই আগুন কি চাইলে পানি মানে ঠান্ডা করতে পারে কোনো কিছু? আগুন কি ধরো একটা কোনো কিছু ঠান্ডা করতে পারে? আবার পানি কি কোনো কিছুর বান করতে পারে, পড়াইতে পারে? তার মানে কি আগুনের একটা লিমিটেশন আছে, আবার পানির কি একটা লিমিটেশন আছে। এবার আমরা এজ হিউম্যান আমরা যদি চিন্তা করি যে আমরা কি চাইলে আকাশে উঠতে পারি? আমরা কি পানির নিচে পারবো না? কোনো যন্ত্র ছাড়া, রাইট। তার মানে কি এগুলো আমাদের একটা একটা লিমিটেশন। এই যে আমি তোমার বললাম পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, সূর্য মানে পৃথিবী কি তোমার মানে এরকম কি কখনো হইব যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরবে? না, এটা সম্ভব না। তার মানে কি সূর্যের না, ধরো বিষয়টা কি, ধরো আমরা কি জানি যে সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে অস্ত্র, পূর্ব থেকে পশ্চিমে তো রাইট, পূর্ব থেকে পশ্চিমে কি অস্ত্র উঠে আর পশ্চিমে অস্ত্র যায়, রাইট। এখন কি কখনো এরকম হইব যে সূর্য পশ্চিম থেকে উঠতেছে? এরকম কখনো হয়েছে? তার মানে কি এটা একটা তার লিমিটেশন, রাইট। এই যে তার লিমিটেশন, সে কি করতে পারে না, পশ্চিম থেকে উঠতে পারে না। এই যে আমি বললাম যে পৃথিবী নিজ কক্ষের উপর 24 ঘন্টা আবর্তন করে, সে কি 25 ঘন্টা আবর্তন করে বা 23 ঘন্টা আবর্তন করে? তার মানে কি এটা তার লিমিটেশন। এরকম আমরা যদি আমাদের সারাউন্ডিং, আমাদের মহাবিশ্ব, আমাদের আশেপাশে প্রত্যেকটা আসপেক্টে তাকাই, প্রত্যেকটা দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই কি প্রত্যেকের একটা লিমিটেশন আছে, লিমিটেশনের বাইরে কেউ নাই। হ্যাঁ, যেমন এরকম বলতে পারে যে আসলে অনেকে বলে না যে আসলে শক্তি কনভার্ট হয়েছে, যে আসলে শক্তির তো ধ্বংস নাই, সৃষ্টি নাই, শক্তি একটা থেকে একটা কনভার্ট হয়ে মহাবিশ্ব সবকিছু সৃষ্টি হয়েছে। তাহলে শক্তি যে একটা থেকে একটা কনভার্ট হয়, শক্তি কি আপনার একটা থেকে একটা কনভার্ট দিতে পারে? যখন আমি সুইচ দিই তখন না সে কি করে, বিদ্যুৎ থেকে যান্ত্রিক কনভার্ট হয়। সুইচ দিলে বিদ্যুৎ থেকে তাপে কনভার্ট হয়, কিন্তু সে কি আপনার হইতে পারে? তার মধ্যে লিমিটেশন আছে। তাহলে এই যে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা লিমিটেশন আছে, তাহলে এই লিমিটেশন গুলো কেউ না কেউ তার উপর তো আরোপ করছে, আরোপ না করলে তার লিমিটেশন আসে না, রাইট। এটা তো সায়েন্স, এই যে অ্যাগনোস্টিকরা হয়তো আপনি যেটা বলতে পারেন আলোচনা সাপেক্ষে অনেক সায়েন্স বিশ্বাসী, তাই না ভাই? সায়েন্স তো আপনার একটা কথা নিজেই বলে যে শক্তি কিন্তু নিজে হচ্ছে যে সৃষ্টি বা ধ্বংস হতে পারে না, তাকে রূপ চেঞ্জ করা লাগে। তো এই যে যেটা বললেন যে কারেন্ট থেকে তাপ হলো, এটা কিন্তু সে নিজে হইতে পারে না, আমার একটা হেল্প লাগে, বাইরের সোর্স লাগে, রাইট। তার মানে তার ওই সক্ষমতা নাই যে সে কি করতে পারে, তোমার ওই যে কি করতে পারে, আপনার কিছু করতে পারে, তার হচ্ছে এটা একটা লিমিটেশন। তাহলে এরকম আমরা যদি মহাবিশ্বের প্রত্যেকটা আসপেক্ট, প্রত্যেকটা প্রাণী হইতে শুরু করে যা আছে সবার দিকে তাকাই, এমন কি কিছু আছে যেটার মধ্যে কোনো লিমিটেশন নাই? এরকম কিছু আছে। তার মানে এই যে প্রত্যেকের উপর একটা লিমিটেশন, কেউ না কেউ এই লিমিটেশনটা আরোপ করছে, না তো লিমিটেশন আসতো না, রাইট। কেউ না কেউ কি করছে, প্রত্যেকটা জিনিসের উপর একটা লিমিটেশন আরোপ করছে, যার জন্য প্রত্যেকটা জিনিস লিমিটেড হয়েছে। এখন আমরা তারই বলছি কি গড বা ক্রিয়েটর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বলছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে প্রত্যেকটা জিনিসের উপর কি করছে, লিমিটেশন আরোপ করছে এবং চিহ্নিত গড। এখন একজন বলতে পারে যে না ভাই, তার উপর তো কেউ লিমিটেশন আরোপ করতে পারে, বা গড তো 2-3 হইতে পারে, যেমন ধর একজন বুয়েটের গড, একজন ঢাকা ভার্সিটির গড, হ্যাঁ হইতে পারে না। মানে এরকম তো অনেকে বলে না যে অনেকে তো বলে যে কি গড আছে, মানে অনেকে বলে কি গড আছে অনেকগুলা, তো জিনিসটা কি অনেকে বলে কি যে আসলে অনেকে বলতেছে কি আসলে গড আছে অনেকগুলা। যেমন ধরো খ্রিস্টানদের মতবাদ কি 3জন গড, আর 3জন বাদে আমরা 2জন গডই আছে, একজন হচ্ছে বুয়েট কন্ট্রোল করে, একজন ঢাকা ভার্সিটি কন্ট্রোল করে, রাইট। ঢাকা ভার্সিটির যে গড সে কি করতে বুয়েটে কন্ট্রোল করতে পারে? মানে বুয়েটের যে গড, হ্যাঁ বুয়েটের গড কি ঢাকা ভার্সিটি কন্ট্রোল করতে পারে? তাহলে এই যে তার লিমিটেশন আসলো না,
তার মানে দুইজন গড কি পসিবল? বুঝতেছো পয়েন্টটা? তার মানে লিমিটেশন আছে, তার মানে তার উপর কেউ না কেউ লিমিটেশন আপ করছে, তাহলে সে তার গড, তাহলে ওই গড ধর ওই গডের উপর আবার কেউ লিমিটেশন আপ করছে, সে তার গড। মানে আলটিমেটলি তোমার যাইতে যাইতে এমনটা পয়েন্টে যাইতে হইব যেখানে এমন একজন আছে যে আনলিমিটেড, হ্যাঁ যে আনলিমিটেড, যে সবার উপর লিমিটেশন আপ করছে, রাইট? মানে তোমার যাইতে 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 এমনটা পয়েন্টে যাইতে সামনে আসতে পারে যে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করলো? এটা তো বললাম, সৃষ্টিকর্তারা যদি কেউ সৃষ্টি করে, তার মানে ওই ওকে আমি মানে সৃষ্টিকর্তা কখন সৃষ্টি হবে? যদি সে লিমিটেড হয়, তাহলে তারা যেহেতু কেউ লিমিটেশন দিছে, তাহলে তারা যে লিমিটেশন দিছে সে আনলিমিটেড, ধরো সেও লিমিটেশন, তাহলে তার আবার কি সাইকেল চলতে থাকে, সাইকেল চলতে, কোনো এন্ডিং রাইট? তার মানে তোমার একটা জাজমেন্টে যাইতে হইব যে এমন একজন আছে, এমন একজন সত্তা আছে যে হচ্ছে তারা কেউ সৃষ্টি করে না, যার উপর কোনো লিমিটেশন নাই, যে হচ্ছে আনলিমিটেড এবং যে এই সবকিছুর উপর লিমিটেশন দিছে, এবং সে হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা আমরা বিশ্বাস করি, যে হচ্ছে আমাদের প্রত্যেকটা এই মহাজগতে শুরু করে বিশ্ব ব্রহ্মাণ্ডের যা আছে সবকিছুর উপর তিনি লিমিটেশন দিয়েছে এবং তিনি আনলিমিটেড। তার মানে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। অ্যাগনস্টিসিজম বা নাস্তিকতা বা যেটাই বলো, যারা বলে যে সৃষ্টিকর্তা আছে কি না, তারা কনফিউজ, বা সৃষ্টিকর্তা আছে জিনিসটা হচ্ছে একটা ভ্রান্ত ধারণা। রেশনালি থিংক করলে পারে, হ্যাঁ রাইট। এটা একটু রেশনালি, একটু আমাদের পারিপার্শ্বিক বিষয়গুলো থেকে আমরা যদি জাজমেন্ট করি, থিঙ্কিং করি, তাহলে আমরা বুঝতে পারি যে আসলে সৃষ্টিকর্তা আছে যিনি এই মহাবিশ্ব এবং পৃথিবী সবকিছু সৃষ্টি করেছে।